বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালে অ্যাগ্লোনিমা গাছের পরিচর্যা। শীতের শুরুতেই যদি তোমাদের বাগানের অ্যাগ্লোনিমা গাছের পাতা হলুদ হয়ে যায়, যদি গাছে ফাঙ্গাসের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের সমস্যা যদি এই সময় তোমাদের বাগানের অ্যাগ্লোনিমা গাছে দেখতে পাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি শীতকালে বাগানের অ্যাগ্লোনিমা গাছকে কিভাবে আমরা পরিচর্যা করব, কোন কোন টিপস ফলো করব, কোন কোন ভুল এই সময় আমরা করতে পারবো না, সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি পয়েন্ট অনুযায়ী বলে দেব। তাই আজকের এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অ্যাগ্লোনিমা হলো আমাদের বাগানের কালারফুল চাইনিজ এভারগ্রিন একটি প্ল্যান্ট। আজকের এই ভিডিওতে কিন্তু আমি অ্যাগ্লোনিমার শীতকালীন পরিচর্যা নিয়ে আলোচনা করব। শীতকালে আমরা না জেনে কয়েকটা যদি ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের বাগানের অ্যাগ্লোনিমা একেবারেই মারা যাবে। প্রথম যে ভুল, যদি আমরা এই গাছকে ছায়া জায়গায় রেখে দিই, তাহলে কিন্তু এই গাছের বৃদ্ধি তো বন্ধ হয়ে যাবেই, তার সাথে সাথে কিন্তু এই গাছে নানা ধরনের সমস্যা দেখা দেবে। তাই এই অ্যাগ্লোনিমা গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সকালবেলা সূর্যালোক এই গাছ পায়। 2 থেকে 3 ঘন্টা সূর্যালোক পেলে তবেই কিন্তু এই অ্যাগ্লোনিমা গাছ সুস্থ থাকবে। কারণ শীতে এই গাছের কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায়, বৃদ্ধি বন্ধ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। বন্ধুরা, এরপর আসি দ্বিতীয় যে ভুল আমরা এই সময় করে ফেলি, সেটা হলো ওভার ওয়াটারিং। যদি অতিরিক্ত মাত্রায় জল এই সময় অ্যাগ্লোনিমা গাছের গোড়ায় প্রয়োগ করো, তাহলে কিন্তু এই গাছের কাণ্ড বা গোড়া ধীরে ধীরে পচে যাবে এবং গাছটা সম্পূর্ণরূপে মারা যাবে। তাই অ্যাগ্লোনিমা গাছকে কিন্তু এই শীতকালে একটু বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। প্রতিদিন এই সময় একেবারেই জল প্রয়োগ করতে যাবে না, সপ্তাহে 2 দিন জল প্রয়োগ করলে তাহলেও কিন্তু এই অ্যাগ্লোনিমা গাছ সুস্থ থাকবে। টবের মাটি যখন দেখবে যে একেবারে শুকিয়ে গেছে, ঠিক সেই সময় গাছে জল প্রয়োগ করবে। কারণ শীতকালে কিন্তু আমরা যে জল প্রয়োগ করি সেটা সহজে শুকিয়ে যায় না। আর যেহেতু এই গাছ সারাদিন রোদ্দুরে থাকে না, তাই এই গাছের জল কিন্তু নিচের দিকে জলটা জমে থাকে, এবং যে কারণে আমাদের এই অ্যাগ্লোনিমা গাছের রুট ধীরে ধীরে খারাপ হয়ে যেতে শুরু করে। এবার আসি 3 নম্বর ভুলের কথায়। বন্ধুরা, আমরা এই গাছকে এমন একটা জায়গায় রাখবো যেখানে উত্তর দিকের বাতাস সরাসরি না আসে। কারণ উত্তর দিকের যে ঠান্ডা বাতাস, সেটা এই গাছে লাগলে কিন্তু এই গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, এই গাছের পাতা হলুদ হয়ে যায়। কারণ অতিরিক্ত ঠান্ডা এই গাছ কিন্তু একেবারেই পছন্দ করে না। তাছাড়া আমাদের গাছ যদি এই সময় একেবারে সরাসরি কুয়াশার মধ্যে থাকে, তাহলেও কিন্তু এই গাছে নানা ধরনের সমস্যা দেখা যায়। তাই এই গাছকে যদি তোমরা কোনো শেডের নিচে এই সময় রাখতে পারো, সরাসরি কুয়াশার মধ্যে না রেখে, তাহলে কিন্তু এই গাছ সুস্থ থাকবে। বন্ধুরা, এরপর আমরা যে ভুলটা করি, 4 নম্বর ভুল, সেটা হলো আমরা অনেক সময় এই গাছকে এমন একটা রুমের মধ্যে রাখি যে রুমের মধ্যে রুম হিটার চলে। রুম হিটার যুক্ত কোনো রুমের মধ্যে কিন্তু এই গাছকে রাখা যাবে না, তাহলে এই গাছের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। 5 নম্বর ভুল যেটা করি, সেটা হলো অ্যাগ্লোনিমা গাছে আমরা অতিরিক্ত মাত্রায় রাসায়নিক ফার্টিলাইজার বা ফাঙ্গিসাইড এগুলো কিন্তু প্রয়োগ করব না। শীতকালে অতিরিক্ত মাত্রায় ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড প্রয়োগ করার প্রয়োজন হয় না। যদিও মাঝে মধ্যে খুব প্রয়োজন হলে ফাঙ্গিসাইড প্রয়োগ করো, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই তোমরা সেই ফাঙ্গিসাইড তুলো বা কোনো সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দেবে। অ্যাগ্লোনিমা গাছের পাতা যেন সব সময় পরিষ্কার থাকে, এই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে, তাহলে অ্যাগ্লোনিমা গাছ কিন্তু সুস্থ থাকবে। 6 নম্বর যে ভুলটা করি আমরা, এই গাছে যদি আমরা এই শীতকালে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার প্রয়োগ করি, তাহলেও কিন্তু গাছের ক্ষতি হবে। তাই এই শীতের শুরুতে একবার ফার্টিলাইজার প্রয়োগ করব, আবার শীতের শেষে একবার ফার্টিলাইজার প্রয়োগ করব। বন্ধুরা, এরপর যে কাজটা আমাদের করতে হবে, অথবা যে ভুলটা আমরা করি, গাছের মধ্যে প্রচুর পরিমাণে হলুদ পাতা যদি থেকে যায়, সেই পাতাগুলোকে আমরা রেখে দিই। এই পাতাগুলোকে একেবারেই রাখা যাবে না, পাতাগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলে দিতে হবে। সেটা হাত দিয়ে কেটে দিতে পারো, অথবা কাঁচির সাহায্যে বা কাটারের সাহায্যে কেটে কিন্তু তোমরা গাছটাকে অল টাইম পরিষ্কার রাখবে, তাহলে গাছ সুস্থ থাকবে, গাছের মধ্যে নানা রকম সমস্যা আসবে না। এর পরবর্তী ভুল যেটা আমরা করি বন্ধুরা, এই সময় যদি তোমরা নার্সারিতে গিয়ে প্রচুর পরিমাণে অ্যাগ্লোনিমার চারা দেখতে পাও, তাহলে কিন্তু পছন্দ হয়ে গেছে বলে নিয়ে এসে প্রতিস্থাপন করতে যেও না। তার কারণ এই সময় অ্যাগ্লোনিমা গাছ প্রতিস্থাপন করলে গাছের কিন্তু বৃদ্ধি হবে না এবং গাছটা অনেক সময় মারাও যেতে পারে। তাই অ্যাগ্লোনিমা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় ফেব্রুয়ারি মাস অথবা বর্ষাকাল। তাই অ্যাগ্লোনিমা গাছ এখন প্রতিস্থাপন করতে যেও না। আর এছাড়াও যে কাজটা আমরা এই সময় করব না, সেটা হলো এই গাছের গোড়ায় যে ছোট ছোট চারা হয়, সেই চারাগুলোকে এই সময় কিন্তু এই মাদার প্ল্যান্ট থেকে ছাড়িয়ে অন্য টবে প্রতিস্থাপন করা যাবে না। তার কারণ এখন যদি আমরা সেই মাদার প্ল্যান্ট থেকে এই ছোট ছোট চারা গাছগুলোকে ছাড়িয়ে নিয়ে অন্য টবে প্রতিস্থাপন করি, এই গাছের কিন্তু গ্রোথ ভালো হবে না। তাছাড়া গাছগুলো আবার
আবার মারাও যেতে পারে, গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যেতে পারে, নানা ধরনের সমস্যা আসতে পারে। তাই এই প্রপোগেশন অথবা গাছের নতুন চারা কিনে প্রতিস্থাপন করার কাজটা তোমরা ফেব্রুয়ারি মাসের শুরুতে করলেই কিন্তু ভালো হবে। তাছাড়া বর্ষাকালেও কিন্তু অ্যাগ্লোনিমা গাছের প্রতিস্থাপন করা যায়। আমার চ্যানেলে অ্যাগ্লোনিমা গাছের প্রতিস্থাপনের ভিডিও আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তাছাড়া আমি আবারও অ্যাগ্লোনিমা গাছের প্রতিস্থাপনের ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা, এবার আসি প্রথম ফার্টিলাইজার যেটা, সেটা আমরা গাছের পাতায় স্প্রে করব। তো এখানে নিয়েছি আমি 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো 2 গ্রাম পরিমাণ ব্যালেন্স এনপিকে। তো আমি এখানে নিয়েছি 19-19-19, তোমরা এখানে 20-20-20 অথবা যে কোনো সম রেশিওর ব্যালেন্স এনপিকে নিয়ে নেবে। তো এরপর নিয়ে নিয়েছি আমি 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। এই দুটো উপাদান 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের পাতায় তোমরা কিন্তু স্প্রে করবে। তো ব্যালেন্স এনপিকে এই সময় গাছের পাতায় স্প্রে করো, আর সম্পূর্ণ শীতকাল জুড়ে কিন্তু তোমাদের স্প্রে করার প্রয়োজন নেই। এই ব্যালেন্স এনপিকে তোমরা কিন্তু তোমাদের বাগানের যে কোনো ইনডোর প্ল্যান্টে স্প্রে করতে পারো। এই সময় তোমরা অনেকেই বলো স্নেক প্ল্যান্টে আমরা কি পরিচর্যা করব, তাছাড়া অন্যান্য গাছে কি পরিচর্যা করব। তো আজকের এই ভিডিওতে আমি যে পরিচর্যাগুলো দেখাচ্ছি, এই পরিচর্যাগুলো কিন্তু তোমরা তোমাদের বাগানের যে কোনো ইনডোর গাছে করতে পারো। তোমরা চাইলে কিন্তু স্প্রে করার পরিবর্তে একটা সুতির কাপড়ে অথবা তুলোয় করে এই লিকুইড ভালোভাবে পাতায় মুছেও দিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। তো এই গাছে কিন্তু এই যে ফার্টিলাইজারটা স্প্রে করলাম, এটা সকালবেলা স্প্রে করতে হবে, কখনোই দুপুরবেলা যখন খুব বেশি রোদ্দুর থাকবে তখন করবে না। আর দুপুরের রোদ্দুরে এই গাছকে তো রাখবেই না, দুপুরের রোদ্দুরে রাখলে কিন্তু পাতা পোড়ার সমস্যা আসবে। তাই সব সময় খুব সকালবেলার রোদ্দুরে এই গাছকে রাখার চেষ্টা করবে। বন্ধুরা, এবার বলবো টবের মিডিয়াতে আমরা এই সময় কোন খাবার প্রয়োগ করব। এই সময় এই নভেম্বর মাসের মাঝামাঝি যে খাবারটা প্রয়োগ করব, এটা কিন্তু আমি আর এখন তোমাদেরকে রিপিট করতে বলবো না। তার কারণ অ্যাগ্লোনিমা গাছের শীতকালে আর খাবার দিয়ে ওদেরকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এই সময় গ্রোথ কম, তাই এই সময় কিন্তু খাবারের চাহিদাটাও কম থাকে। তো বন্ধুরা, প্রথমেই টবের মাটিটা হালকা করে আমাদেরকে খুশে নিতে হবে। যদি টবের মাটি খুব বেশি ভিজে থাকে তাহলে আগে মাটিটাকে শুকনো করে নিতে হবে, একটু খুশে দেবে, দিলেই কিন্তু শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর গাছে খাবার প্রয়োগ করতে হবে। মাত্র 2টো খাবার এই সময় আমি প্রয়োগ করব, কারণ আমার টবের মিডিয়াতে কিন্তু সামান্য পরিমাণ কম্পোস্ট আছে। যদি তোমাদের টবের মিডিয়াতে কম্পোস্ট না থাকে তো প্রথমে 1 মুঠো পরিমাণ 6 ইঞ্চি টবে কম্পোস্ট প্রয়োগ করবে। কম্পোস্ট প্রয়োগ করার পর দিয়ে দেবে 1 চামচ পরিমাণ নিমখোল। বন্ধুরা, টবের মিডিয়াতে আমি 6 ইঞ্চি টবের মিডিয়াতে 1 চামচ পরিমাণ নিমখোল দিচ্ছি। যদি তোমাদের টবের সাইজ আরও বড় হয় সেক্ষেত্রে তোমরা 2 চামচ পরিমাণ নিমখোল প্রয়োগ করবে। তো 1 চামচ পরিমাণ নিমখোল দিয়ে দিলাম, এবং এরপর যে উপাদানটা দেবো সেটা হলো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমাদের যে কোনো লিফি প্ল্যান্টে প্রয়োগ করলে কিন্তু গাছ সুস্থ থাকে এবং গাছের পাতা সবসময় সবুজ থাকে। টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়, এই নিমখোল প্রয়োগ করার ফলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ অনেকটাই কমে যাবে। টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণও কমে যাবে। তো এরপর যে ফার্টিলাইজারটা দেবো সেটা হলো চা পাতা, ফ্রেশ চা পাতা। ফ্রেশ চা পাতা আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ। 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা একটা 6 ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করলাম। 2টো টবেই কিন্তু 1/2 চামচ করে প্রয়োগ করব। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা প্রয়োগ করবে। তোমরা এই চা পাতার পরিবর্তে কিন্তু একটা 2 টাকার কফির পাতা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে এই দুটো গাছে 250 ml করে জল কিন্তু প্রয়োগ করতে পারো। অতিরিক্ত জল এখন কিন্তু একেবারেই প্রয়োগ করতে যাবে না। খুব প্রয়োজন হলে তবেই কিন্তু সপ্তাহে 2 দিন বা 1 দিন, যেমন টবের মাটি তোমরা বুঝবে সেই রকম বুঝে জল প্রয়োগ করবে। অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করলেই কিন্তু এই সময় গাছের খুব বেশি ক্ষতি হয়ে যাবে। তাই ওভার ওয়াটারিং থেকে একটু বাঁচিয়ে রাখো গাছগুলোকে। ওভার ওয়াটারিং এখন একেবারেই করতে যেও না। তো দেখো আমি কতটুকু পরিমাণ করে জল প্রয়োগ করব। যেহেতু আমার টবের মাটিটা একেবারেই শুকনো, সেই কারণে আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ জল প্রয়োগ করব। মাত্র 250 ml করে জল তোমরা কিন্তু এই টবের মিডিয়াতে প্রয়োগ করবে। যদি মেপে বলতে বলো তাহলে অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেই গ্লাস মেপে তোমরা কিন্তু এই গাছে 1 গ্লাস পরিমাণ করে জল প্রয়োগ করবে। আবার যখন সেই জলটা শুকিয়ে যাবে তখন আবার জল প্রয়োগ করবে, কারণ মাটি ভেজা থাকা অবস্থায় আবার যদি পুনরায় জল প্রয়োগ করতে থাকো তাহলে কিন্তু শিকড়ে ফাঙ্গাস লেগে যাবে এবং ধীরে ধীরে শিকড়গুলো কালো হয়ে পচে যেতে শুরু করবে। তাই অতিরিক্ত জলই কিন্তু গাছের শত্রু। অতিরিক্ত জল এই সময় গাছে একেবারেই দেওয়া যাবে না। 2টো টবের মিডিয়াতেই কিন্তু আমি সামান্য করে জল প্রয়োগ করলাম। আমার এই গাছগুলোতে কিন্তু আমি সপ্তাহে 2 দিন জল প্রয়োগ করি। সপ্তাহে 2 দিন, 3 থেকে 4 দিন অন্তর অন্তর জল প্রয়োগ করি। যখন দেখি টবের মিডিয়া অনেকটা শুকিয়ে গেছে ঠিক সেই সময় আমি গাছে কিন্তু জল প্রয়োগ করি। আমার বাগানের যে কোনো ইনডোর গাছে কিন্তু ঠিক এই পদ্ধতিতেই আমি জল প্রয়োগ করি। একেবারেই লিমিটেড জল দিই। জল অতিরিক্ত দিলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাছাড়া বন্ধুরা, আমরা আরও একটা ভুল যেটা করে ফেলি, সব থেকে ভিডিও শেষে যেটা বলি,
গাছ আমরা কিনে আনার পর যদি খুব বড় টবে প্রতিস্থাপন করে ফেলি তাহলেও কিন্তু খুব ভুল হয়ে যায়। যে কোনো গাছ প্রথমে কিনে এনে প্রতিস্থাপন করার সময় সব সময় তোমরা একটা ছোট টব নির্বাচন করবে। ছোট টবে গাছ বসালে কিন্তু গাছটা সুস্থ থাকে, আর একেবারেই যদি বড় টবে প্রথমেই প্রতিস্থাপন করে দাও তাহলে কিন্তু গাছটা বাঁচে না। তাই যেমন গাছ তেমন টবের সাইজ প্রতিস্থাপন করবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে। শুধুমাত্র অ্যাগ্লোনিমা গাছ নয়, যে কোনো গাছ যদি গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করতে পারো তাহলে কিন্তু গাছের কোনো রকম কোনো সমস্যা আসে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে পরিচর্যাগুলোর কথা বললাম, যে খাবার প্রয়োগের কথা বললাম, এই পরিচর্যা এবং এই খাবারগুলো তোমরা তোমাদের বাগানের যে কোনো ইনডোর প্ল্যান্টে কিন্তু করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো স্নেক প্ল্যান্ট, অ্যারেলিয়া, তোমাদের বাগানে যতগুলো ইনডোর প্ল্যান্ট আছে প্রত্যেকটা গাছে ঠিক একই পদ্ধতিতে তোমরা কিন্তু পরিচর্যা করতে পারো এই সময়। আর যে সাবধানতাগুলো অবলম্বন করতে বললাম সেই সাবধানতাগুলো যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে সম্পূর্ণ শীতকাল তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে। আর অ্যাগ্লোনিমা যেহেতু খুব সেন্সিটিভ প্ল্যান্ট, তাই একটু এই গাছের পরিচর্যা যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানে অ্যাগ্লোনিমা কিন্তু বছরের পর বছর থেকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার অ্যাগ্লোনিমা গাছের শীতকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে ও কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।